শেখ মুজিবুর রহমান অনেক বড় মাপের নেতা, তাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু সকল কৃতিত্বই একজনকে দিবেন বুকে রক্ত ঢেলে জীবন বিপন্ন করে ঘর বাড়ি পরিবার পরিজন ফেলে 9 মাস যারা যুদ্ধ করেছে তারা কি একটু কৃতিত্ব পেতে পারে না? পত্রিকায় দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, পাঠক। তিনি কার লেখা পাঠ করেছেন, কে তাকে লিখে দিয়েছে সেই ঘোষণাটি? তাদের নেতা কোনো বানিয়ে রেখে গিয়েছে যে এটা একজন পড়ে দেন? বলা হয় দপ্তরি ঘন্টা বাজিয়েছে। হেডমাস্টার সাহেব কোথায় ছিলেন? অন্য মাস্টাররা কোথায় ছিল? কাউকে তো খুঁজে পাওয়া যায় না সেই মহেন্দ্রক্ষণে। এই ঘোষণা, জিয়াউর রহমানের ঘোষণা দেশবাসীকে আন্দোলিত করেছে, অনুপ্রাণিত করেছে, উজ্জীবিত করেছে। লাখ লাখ মানুষ যুদ্ধ করার জন্য অনুপ্রেরণা পেয়েছে। যখন মেশিন গান নিয়ে, মর্টার নিয়ে, ট্যাঙ্ক নিয়ে এই হারমাত বাহিনী নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, কোথায় গেল সুসজ্জিত মঞ্চের বজ্র নির্ঘোষে ব্যক্ত সেই ভাষণ? বুকের রক্ত ঢেলে দেওয়ার জন্য যারা অঙ্গীকার করেছিলেন কাউকে তো খুঁজে পাওয়া গেল না। শুধু কথামালার রাজনীতি এই বাংলাদেশকে এই প্রান্তে নিয়ে এসেছে। সেই দুঃসময়ে লক্ষ কোটি নির্যাতিত বিপদগ্রস্ত মানুষের পক্ষে প্রতিরোধ সংগ্রামে দাঁড়িয়েছিলেন একজন সৈনিক যার নাম মেজর জিয়াউর রহমান। তার ঘোষণা সারা বিশ্বকে আন্দোলিত করেছে, বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে। আর এখন বলে তিনি কোনো ঘোষণাই দেন নাই। ভাই, ঘোষণা দেওয়ার জন্য তো আপনাদের কাছে আপনাদের নেতারাই গিয়েছিলেন। জনাব তাজউদ্দিন আহমদ একটি টেপ রেকর্ডার নিয়ে রাত 9:30টার সময় বঙ্গবন্ধুর কাছে গিয়েছে যে সেনাবাহিনী মুভমেন্ট শুরু করেছে, আপনি স্বাধীনতার ঘোষণাটি এই মুহূর্তে দিয়ে দেন। তিনি বলেছেন আমি কোনো ঘোষণা দিতে পারবো না, পাকিস্তান ভাঙার দায়িত্ব আমি নিতে পারবো না, আমি এখন এই মুহূর্তে ঘোষণা দিলে আমি বিভেদকারী হিসাবে চিহ্নিত হব, বিচ্ছেদের দায়িত্ব নিতে পারবো না। দেশবাসীকে উদ্ধত সঙ্গিনের সামনে রেখে তারা নীরবে পাশের দেশে পালিয়ে গেলেন। কেন? কোনো প্রস্তুতি ছিল না। আমরা তাদেরকে দোষ দেই না, তাদেরকে জনগণ ভোট দিয়েছে। শেখ মুজিবুর রহমানের সকল অধিকার রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে, এই জন্যই তাকে লোকে ভোট দিয়েছে। তাকে দেয়নি, ইয়াহিয়া খান এবং পাক বাহিনী অন্যায় করেছে, কিন্তু স্বাধীনতার ঘোষণা তিনি দেননি। এখন কেন এই কল্পকাহিনীর অবতারণা করা হয়েছে? বলা হয় তাদের নেতা বাসার থেকে ইপিআরের সিগন্যাল সেন্টারে স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছেন পাক বাহিনী ক্র্যাকডাউনের পূর্বক্ষণে। ইপিআরের বাহিনী সেই ঘোষণা সিগন্যাল সেন্টার থেকে বহির্বিশ্বে ইথারের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। চট্টগ্রাম বন্দরে নোঙর করা একটি জাহাজ সেই ঘোষণা ধরতে পেরেছে। ধরে তারা সেই ঘোষণাটি, সেই বার্তাটি একজন আওয়ামী লীগ নেতার কাছে চট্টগ্রামে পাঠিয়েছে। সেই নেতা দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন। এত ঘুরিয়ে পচিয়ে কল্পকাহিনী অবতারণা করার প্রয়োজন নাই। স্বাধীনতার যুদ্ধের অনেকগুলো পর্যায় আছে। ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে, সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এক পর্যায়ে, তারপর স্বাধীনতা সংগ্রামে জনগণ অংশগ্রহণ করেছেন। এই বিভিন্ন ফেজের মধ্যে সবচাইতে কঠিন বিপদ সংকুল ফেজ হলো সশস্ত্র সংগ্রাম, যেখানে জীবন দিতে হয়। সেখানে অনেককেই খুঁজে পাওয়া যায় নাই, যাবে না। যখন স্বাধীনতার পাক বাহিনীর অত্যাচারে, গণহত্যায় অস্থির হয়ে বিপদগ্রস্ত মানুষ সাহসী মানুষের সন্ধানে ছিল, এই হারমাত বাহিনীকে প্রতিরোধ করার জন্যে একটি সংঘবদ্ধ প্রতিরোধ দেখতে চেয়েছিল। সেই সময় রাজনৈতিক নেতাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, যারা এতদিন অনেক বক্তৃতা দিয়ে গিয়েছেন। সেই সময়
জনগণের পক্ষে মাঠে নেমেছে, মা বোনের ইজ্জত রক্ষার্থে বুকে রক্ত ঢেলে দেওয়ার জন্যে জীবন উৎসর্গ করার জন্য মাঠে নেমেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই রেজিমেন্টের সকল সৈনিকেরা বাঙালি, অফিসাররা অর্ধেক বাঙালি, অর্ধেক পশ্চিম পাকিস্তানি। যশোর, জয়দেবপুর, সৈয়দপুর, কুমিল্লা এবং চট্টগ্রামে 5টি শহরে 5টি ক্যান্টনমেন্টে বাঙালি সৈনিকদের 5টি ব্যাটালিয়ন কর্মরত ছিল। ব্যাটালিয়ন মানে 800 সৈনিক। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চট্টগ্রামে সেন্টার ছিল, ট্রেনিং সেন্টার, সেখানে 1000 সৈনিক ছিল। সেই দুঃসময় যদি আমরা সৈনিকেরা বিদ্রোহ না করতাম, মুক্তিযুদ্ধ হতো না। মুক্তিযুদ্ধ না হলে আজও পাকিস্তান থাকতো। এটাই হলো বাস্তবতা। এই কথা ইতিহাসে লেখা নেই, ইতিহাস বিকৃত হয়েছে। 9 মাস কারা ঠেকিয়ে রেখেছে এই জল্লাদ বাহিনীকে। আমি ছাত্রদের, আজকে এখানে ছাত্রদের উপস্থিতি লক্ষ্য করছি। সেদিন যে ছাত্রদেরকে আমি দেখেছি, বাংলাদেশের মানুষ আবার এই ধরনের ছাত্র দেখবে কিনা আমার সন্দেহ হয়। আমি যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছি। আমি একাই বিদ্রোহী অফিসার ছিলাম, সাথে ছিল 200 সৈনিক। 8 ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে এই যুদ্ধে আমার সহযোগী সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন শহীদ হয়েছে। 8 ঘন্টা যুদ্ধের পর যখন গোলাগুলি ফিরে শেষ হয়ে আসে, তখন পাক বাহিনীর গুলি বৃষ্টির মধ্যে দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে পাশে একটা গ্রাম ছিল কিটিক দিয়া, সেই গ্রামে প্রবেশ করি। সেই গ্রামে প্রবেশ করে যে দৃশ্য আমি দেখেছি, আমার জীবনের সবচাইতে স্মরণীয় এক দৃশ্য। দেখি হাজার হাজার ছাত্র যুবক দা, খন্তা, কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে। তারা বলে জয় বাংলা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমাদেরকে জড়িয়ে ধরছে। আমি অবাক হয়ে গেলাম, এরা কারা? গতকালকেও তো কাউকে দেখি নাই। এরাই ছিল সেই ছাত্র সমাজ যারা রাজনৈতিক দলের অনেক আগেই বাংলাদেশের একটি মানচিত্র নির্মাণ করে 2রা মার্চ তারিখে বটতলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উড়িয়ে দিয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে তারা ভ্রুকুটি পেয়েছে, অবহেলা পেয়েছে, একে কোনো গুরুত্ব দেওয়া হয় নাই। পরের দিন শাহজাহান সিরাজ, পরবর্তীকালে বিএনপি নেতা, তিনি পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছেন। ছাত্র সমাজ, বাংলাদেশে তৎকালীন ছাত্র সমাজ স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়েছিল, উদ্দীপ্ত হয়েছিল। তারা প্রস্তুত হয়েছে পাকিস্তানিদেরকে রণাঙ্গনে মোকাবেলা করার জন্য। তাদের কাছে অস্ত্র ছিল না, আমরা তাদেরকে অস্ত্র দিয়েছি, আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি। সৈনিকেরা 1.5 মাস ট্রেনিংয়ের পর তারা সশস্ত্র মুক্তিযোদ্ধার রূপান্তরিত হয়েছে। আমি প্রথম 6 মাস 800 সৈনিকের কমান্ডার ছিলাম। এর মধ্যে মাত্র 200 আমার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক, বাকি 600 ছিল ছাত্র যুবকেরা। সেখানে কৃষক ছিল, শ্রমিক ছিল, ছাত্র ছিল, পুলিশ ছিল, চোর ছিল, ডাকাত ছিল, বাসের হেল্পার ছিল। একদিন সকালে আমার সুবিধার মেজর বলে, স্যার একদল লোক আসছে, অস্ত্র চাই, এগুলো তো অস্ত্র দেওয়া যাবে না। আমি কেন কেন ডাকো, আমাদের তো সৈনিক দরকার। আসছে একদল বেনাপোল বন্দরে। বেনাপোল আমি 2 মাস রক্ষা করেছি পাক বাহিনীর কামানের আক্রমণ থেকে। জুন মাসের গোড়া পর্যন্ত প্রতিদিন যুদ্ধ হতো। আমি বেনাপোল চেকপোস্টকে ঠেকিয়ে রেখেছি। 2 মাইল আগে আমার রক্ষণবহ ছিল। আমার সাথে দেখা করতে এসেছে যারা ওইখানে স্মাগলিং করে। আমি জিজ্ঞেস করি, এই তোমরা কি করো? কয় স্যার ব্ল্যাক করি। পরে বুঝলাম যে এরা চোরাকারবারি মাল বহন করে। তো এখানে কি? বলে আমার দেশ আক্রান্ত, আমার দেশের জন্য যুদ্ধ করবো স্যার। 71 সালে কোনো চুরি ডাকাতি হয় নাই। জেল ভেঙে চোর ডাকাতরা বেরোয় এসেছে, এসে মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে। এমন একটি সময় বাঙালির আত্মপরিচয় সংকট ছিল, মা বোনের ইজ্জত সংকটে ছিল। সেই নিরীহ মানুষকে, দেশবাসীকে রক্ষা করার জন্য দেশের সাধারণ মানুষ উদ্দীপ্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই যে ছাত্র সমাজ দেখেছি, তাদের চোখে ছিল অগ্নিস্ফুলিঙ্গ।